নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রবিবার দিন কলকাতার এদিক ওদিক মানে উত্তর থেকে দক্ষিণ ঘুরলাম ভোটের হাওয়া কি সেটা বোঝবার জন্য। উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের কাছে অনেকক্ষণ ছিলাম সন্ধেবেলা। হঠাৎ দেখি পূজা পাঁজা, শশী পাঁজার মেয়ে কাউন্সিলর প্রচার করছেন। চায়ের দোকানে অনেকে ছিলেন, স্থানীয় লোকজন। কোনো উৎসাহ নেই, কোনো সাড়া নেই। একজন বললেন আমাকে যে এরা তৃণমূল করে কি করে না জানি না, এরা 100 দিনের কাজের সঙ্গে যুক্ত। একটু দূরেই তৃণমূলের পার্টি অফিস। তৃণমূলের কোনো স্থানীয় কর্মী সমর্থক সেখানে নেই। আমি কেন এক্সাম্পলটা দিলাম জানেন? শ্যামপুকুর কেন্দ্রে শশী পাঁজার বিরুদ্ধে সবকটি কাউন্সিলর। শশী পাঁজা গিয়েছিলেন গঙ্গার ধারে একটা পাড়াতে প্রচার করতে, বৃন্দাবন সরকার স্ট্রিট সম্ভবত রাস্তাটার নাম। সেখানকার বাসিন্দারা রাস্তার হাল দেখিয়ে প্রশ্ন করেছে যে এটা কেন হলো। আর একজন কাউন্সিলর মন্ত্রীর সঙ্গে ছিলেন, বাপি ঘোষ। তিনি কিছু বলতে চাইলে সেখানকার উত্তেজিত জনতা বলেন, আপনি এখানে কিছু কথা বলবেন না, এটা আপনার এলাকা নয়। কার্যত প্রচার বন্ধ করে শশী পাঁজাকে ফিরতে হয়েছিল। আমি এক্সাম্পলটা কেন দিলাম জানেন? কলকাতার বিভিন্ন কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের প্রচারে সেভাবে কোনো সাড়া নেই। স্থানীয় স্তরের কিছু মাতব্বর, কিছু সুবিধাভোগী, কিছু বেনিফিশিয়ারি প্রার্থীর সঙ্গে হাঁটছেন বটে, কিন্তু সাধারণ মানুষের কোনো স্বতঃস্ফূর্ত যোগদান নেই। সেটা ভবানীপুর বলুন, শ্যামপুকুর বলুন, মানিকতলা বলুন, জোড়াসাঁকো বলুন, রাসবিহারী বলুন, সব জায়গায় এক ছবি। এবং জনগণ কার্যত মুখে কুলুপ এঁটেছে। জনগণের মুখে সেলোটেপ, মুখে কুলুপাটা শাসকের পক্ষে মোটেই শুভ লক্ষণ নয়। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, আইপ্যাক কাণ্ড, ওটা কি হয়েছে আপনারা সবাই জানেন। আইপ্যাক ডিপ স্টেট হিসাবে কাজ করছে, সমান্তরাল প্রশাসন চালায় এবং তৃণমূল কংগ্রেস তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটি কার্যত আউটসোর্স করে দিয়েছে আইপ্যাককে। আইপ্যাক এখানে কার্যত লুম্পেনাইজেশনের সমার্থক একটা শক্তি হিসাবে উঠে এসছে। তাদের যে একটা স্বতন্ত্র পরিচিত ছিল, পোল কনসালটেন্ট, পশ্চিমবঙ্গে সেই পরিচিতিটা মুছে গেছে। সর্বস্তরে, প্রশাসনের সর্বস্তরে আইপ্যাকের অনুপ্রবেশ। শাসক দলের রাজনৈতিক কর্মসূচি তারা নির্ধারণ করে দেয়। 5 দশকের অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ কিভাবে প্রচার করবেন, কিভাবে জনসংযোগ করবেন, সেটা 7.5 লাখি খোকার নিযুক্ত এই পেশাদার সংস্থা ঠিক করে দেয়। ঋষিরাজ সিংকে তলব করেছে ইডি 20 এপ্রিল। বারবি জৈন, পুলকিত জৈনকে ইডি তলব করেছিল, তারা গিয়েছিলেন, বয়ান দিয়েছেন। তারপরেই আইপ্যাকের পাটতাড়ি গোটানোর সিদ্ধান্ত। আইপ্যাক যে পাটতাড়ি গুটিয়েছে এটা দিনের আলোর মতো স্পষ্ট। খোকাবাবু যতই ভুল ন্যারেটিভ মানুষকে খাওয়াতে চান, পিসিমণি স্বয়ং বলে দিয়েছেন যে আইপ্যাকের লোকদের চাকরি তিনি নাকি দেবেন। কিভাবে দেবেন সেটা পিসিমণিই জানেন। অবিশ্রান্ত মিথ্যা কথা বলেন তো এরা। 100টার মধ্যে 99.99% অসত্য মিথ্যা কথা বলেন মানুষকে বিভ্রান্ত করার জন্য। এবং আইপ্যাক যে সমীক্ষাগুলো করত, সেই সমীক্ষায় তৃণমূলের করুণ হাল কিন্তু ফুটে উঠেছে। ভাবতে পারছেন, কলকাতা পুলিশের একজন ডিসি, SBDC 2, সে লাপাতা। আচ্ছা, একজন পুলিশের কর্মচারী কত মায়না পান?
তার 30 কোটি টাকার সম্পত্তি হয় কি করে? ফান্ড রোডে বিলাসবহুল ফ্ল্যাট হয় কি করে? এই যে জয় কামদা, দেবাশিস কুমার, সোনা পাপ্পু, ওই ডিসি, ওই পলাতক ডিসি, নামটাই মাঝে মধ্যে আমি ভুলে যাই, শান্তনু সিনহা বিশ্বাস, এবং কালীঘাট ক্যামাক স্ট্রিট একেবারে সম্পৃক্ত। সবগুলোর দেখবেন কেউ চেতলা, কেউ নিউ আলিপুর, কেউ ফান রোড, সব দক্ষিণ কলকাতা। তাহলে খোকা, কালীঘাট, ক্যামাক স্ট্রিট, শান্তনু সিনহা, জয় কামদার, দেবাশিস কুমার, সোনা পাপ্পু সব একে অন্যের পরিপূরক। কেউ সরকারি জমি বেআইনি দলিল বানিয়ে দখল করছে, কেউ বেসরকারি জমি জোর জবরদস্তি করে দখল করে বহুতল বানাচ্ছে, কেউ কয়লার টাকায় ফুলে পেঁপে উঠছে, কেউ কয়লার টাকায় রিসোর্ট বানাচ্ছে, কোচিং সেন্টার বানাচ্ছে। সব হচ্ছে কিন্তু ওই কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটের অনুপ্রেরণা। আবার ওই কুমার সাহা, এই যে ভবানীপুর এডুকেশনাল সোসাইটি ফুলে ফেপে উঠেছে, খোঁজলে জানবেন আশীর্বাদ আছে, অনুপ্রেরণা আছে। তাহলে এই হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতি তৃণমূলকে আদৌ তো স্বস্তি দিচ্ছে না, এবং আমার যা ধারণা, খোকাবাবু যাই বলুন না কেন, তৃণমূল দানটা ছেড়ে দিয়েছে কার্যত। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ভ্রান্তের মতো অপ্রাসঙ্গিক কথা বলছেন, খোকাবাবু মরিয়া হয়ে তর্জনী তুলে চ্যালেঞ্জ জানাচ্ছেন, ভয় দেখাচ্ছেন ডিজে রবীন্দ্রসঙ্গীত একসঙ্গে বাজবে 4 মের পরে। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি বলছে যে তৃণমূল কার্যত পরাজয় স্বীকার করে নিয়েছে। আহারিটলায় মিঠুন চক্রবর্তীর সভা হয়েছে, সেই সভায় যা ভিড় রয়েছে, আমি ভিডিও দেখছিলাম। আর শ্যামপুকুর কেন্দ্রের যিনি প্রার্থী, অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন মাতৃশক্তি, তিনি শুধু একবার বলছেন একটা সুযোগ দিন। ওখানে উপস্থিত জনতা কেউ 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 50 টাকা, যা পাচ্ছে প্রার্থীর হাতে তুলে দিচ্ছে। আর শশী বাজার সঙ্গে 100 দিনের কাজের লোক, কিছু গুন্ডা আর কিছু বেনিফিশিয়ারি ঘুরছে, যাদেরকে দেখলেই পাড়ার লোক সিটকে ঘরের ভিতর চলে যাচ্ছে। একই ছবি মানিকতলায়, একই ছবি রাসবিহারী, একই ছবি এন্টালি, একই ছবি চৌরঙ্গীর। প্রধানমন্ত্রী দাবি করেছেন অনেকগুলো জেলা আছে তৃণমূল খাতা খুলতে পারবে না। দেখুন, প্রধানমন্ত্রী নিজেই বলেন আমি কোনো ভবিষ্যৎবাণী করি না ফলাফল নিয়ে, কিন্তু তিনি এবার ভবিষ্যৎবাণী করছেন। বলেন আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং একই সঙ্গে মানুষের নারী বোঝার ক্ষমতা আমাকে এই উপলব্ধিতে নিয়ে এসছে। এটা প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলেছেন, কিন্তু সেন্ট্রাল আইবির রিপোর্ট তিনি পান, ইন্টেলিজেন্সের আরও রিপোর্ট তিনি পান, বিজেপির পক্ষেও 3টে পেশাদারী সংস্থা কাজ করছে। তথ্য পিএমওতে আসে, সেই তথ্য অ্যানালিসিস হয়, তার উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী কিন্তু প্রথমবারের জন্য এরকম একটা প্রেডিকশন করেছেন পোল আউটকাম নিয়ে, যে কয়েকটি জেলায় তৃণমূল খাতা পর্যন্ত খুলতে পারবে না। আমি যে গ্রাউন্ড রিয়েলিটির খবর পেয়েছি বিভিন্ন জেলা থেকে, আমি উত্তরবঙ্গের কথা বলছি, 54টা আসন আছে। আগেরবার বিজেপি 30টি পেয়েছিল, তৃণমূল 24টি। এবার নাকি বিজেপি কম করে 40 এবং সর্বাধিক 43টি আসন পেতে পারে, কংগ্রেস পেতে পারে 5টি আসন। যদি 40 পায়, ধরুন তর্কের খাতিরে, কংগ্রেস 5, 45, তৃণমূল দাঁড়াচ্ছে 9তে, 24 থেকে 9। এ তো উত্তরবঙ্গ। উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,
চমকপ্রদ ফলাফল অপেক্ষা করছে। মানুষ কিন্তু মোটামুটি মনস্থির করে দিয়েছে। সংঘের প্রচারকরা এবং বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন রাস্তায় নেমে প্রচার করছেন। তাদের প্রচারের ধরনটা বিজেপির মতো নয়, তারা একেবারে ঘরের ভিতরে গিয়ে প্রচার করছেন যে এই লড়াইটা বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার লড়াই। পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির হোমল্যান্ড, সেই হোমল্যান্ডের অস্তিত্ব প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে যদি না এখানে বিজেপির সরকার হয়। দেখুন, জনবিন্যাসের পরিবর্তন যে হচ্ছে এটা অনস্বীকার্য। খাস কলকাতা শহরেই জনবিন্যাসের পরিবর্তন লক্ষ্য করা যায়। আমি যে অঞ্চলে থাকি সে অঞ্চলে চোখের সামনে দেখছি জনবিন্যাসের পরিবর্তন। অর্থাৎ এটা আজগুবি কল্পনা নয়, কাউকে ভয় দেখানো নয়। কলকাতা শহরে যে পদধ্বনি শুনছি সীমান্তবর্তী জেলায়, সেটা ইতিমধ্যে হয়ে গেছে। অনেক জেলা আছে হিন্দুরা সংখ্যা লঘুতে পরিণত হয়েছে, বিস্তীর্ণ অঞ্চলে হিন্দুরা সংখ্যালঘু। শুনুন, যারা ধর্মীয় সংখ্যালঘু, মানে আমি মুসলমানদের কথা বলছি, অনেকে বলেন, খুব ভুল বলেন বলবো না, যেখানে তারা সংখ্যালঘু সেখানে সংবিধান প্রদত্ত অধিকারগুলো আদায় করবার জন্য তারা খুব গণতান্ত্রিক আন্দোলন করেন, সঙ্গে সেকুমাকু থাকে। আর যেখানে তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে যায়, ধরুন একটা জেলাতে সংখ্যাগরিষ্ঠ বা একটা অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ, সেখানে কায়দা করে চেষ্টা করে শরিয়া চালু করা। অনেকে বলছেন তাহলে বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গের অস্তিত্ব বিপন্ন হতে পারে, হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হতে পারে। এটা কাউকে ভয় দেখানোর জন্য বা ন্যারেটিভ তৈরি করার জন্য নয়। যা পরিস্থিতি, এটা যদি চলতে থাকে আগামী 30-40 বছর পরে পশ্চিমবঙ্গে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হবে। এই বিপদটা বাঙালি হিন্দুর একটা বড় অংশ বুঝেছে। সবাই বুঝেছে বলে আমি মনে করি না, অনেকে বুঝেছে। তাই এবার অভূতপূর্ব হিন্দু কনসলিডেশন হবে, সেটা কোচবিহার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হবে। মুসলমান ভোটও কনসলিডেট করবে, কোথাও কংগ্রেসের পিছনে, কোথাও আইএসএফ এর পিছনে, কোথাও তৃণমূলের পিছনে। সবাই তৃণমূলকে ঢেলে ভোট দেবে না মুসলমানরা, কারণ বিজেপি বিরোধী লড়াইয়ে তাদের কাছে কংগ্রেস অনেক বেশি ভরসাযোগ্য। তারা ভুল বুঝতে পেরেছেন 21-এ, ভয় পেয়ে তারা একেবারে লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলকে ভোট দিয়েছিলেন। সেই প্রবণতা বদল হয়েছে 24-এ। মালদায় তো একটা আসন কংগ্রেস পেয়েছে, মালদায় সবকটা আসনে তৃণমূল তৃতীয় স্থানে। মুর্শিদাবাদে বাম কংগ্রেস প্রচুর ভোট পেয়েছে। 74টা মুসলিম অধ্যুষিত কেন্দ্রে 21 সালে তৃণমূল 72টা কেন্দ্রে এগিয়েছিল। 2024-এর লোকসভা নির্বাচনকে মাপকাঠি ধরলে সেখানে তারা 54টা কেন্দ্রে এগিয়ে আছে। 12টা কেন্দ্রে বাম কংগ্রেস জোট, 8টা কেন্দ্রে কংগ্রেস। মুসলমান ভোট বিজেপির বিরুদ্ধেই যাবে, কিন্তু একেবারে তৃণমূলের ঘরে সবটা ঢুকবে তা নয়। দক্ষিণ 24 পরগনায় অনেক আসনে তৃণমূলের ঘরে ঢুকবে সংখ্যালঘু ভোট, 4-5টি আসনে আইএসএফ এর ঘরে ঢুকবে। মালদায় অধিকাংশ আসনে মুসলমান ভোট কংগ্রেসের পাশে যাবে। মুর্শিদাবাদে কিছু আসনে কংগ্রেস, কয়েকটি আসনে বাম, 2-1টি আসনে হুমায়ুনের পক্ষে যাবে, বাকিটা তৃণমূলের পক্ষে যাবে। এই ইকুয়েশন সেটা তৃণমূলকে ক্ষতি করবে। বাঙালি হিন্দুর ভোট এবার তৃণমূল খুব কম পাবে, একটা বেনিফিশিয়ারি ক্লাস আর সেকুমাকুর একটা অংশ। দেখুন, সিপিএম এর একটা অংশ বলছে সরাসরি বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দাও। আমি সাধে বলি সিপিএমুল, তৃণমূল ক্ষমতায় থাকলে এদের কলাটা মূলটা জুটবে, সেজন্য এরা মরিয়া তৃণমূলকে ক্ষমতায় রাখতে। এদের কাজই হচ্ছে তৃণমূল বিরোধী ভোট ভাগ করা। চেষ্টা করছে, অনেক জায়গায় সফল
অধিকাংশ ক্ষেত্রেই এরা হবে না। এরা একটা বরাত নিয়েছে তৃণমূলের কাছ থেকে যে তৃণমূল বিরোধী ভোটটাকে তোরা ভাগ করবে, যেখানে জয় পরাজয়ের নিষ্পত্তি খুব কম ব্যবধানে হবে, সেখানে এই ভোট ভাগাভাগিটা একটা প্রভাব ফেলতে পারে। যেমন আমি বলছি বড়নগর, সায়নদেব বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন কেন? কার ঠেকা নিয়ে দাঁড়িয়েছেন? ওর উদ্দেশ্যই হচ্ছে সায়ন্তিকাকে জেতানো, এটাই লক্ষ্য, বামেদের ঘোষিত লক্ষ্য এটাই। আমরা শূন্যতাকে ঠিক আছে, বিজেপি যেন আসতে না পারে, কিন্তু বামেদের যে হিন্দু ভোট আছে এখনো সামান্য, তার 90% এবার ট্রান্সফার করবে বিজেপির দিকে। এটা বিজেপির প্রতি ভালোবাসা থেকে নয়, অর্থাৎ বাঙালি হিন্দুকে রক্ষা করা, পশ্চিমবঙ্গের আইডেন্টিটি রক্ষা করা, হিন্দু বাঙালির হোমল্যান্ডকে রক্ষা করা। তাই যা পরিস্থিতি, আমি শহর কলকাতা এবং জেলায় ঘুরেছি, তো প্রচুর ফিডব্যাক নিয়েছি, ফোনে নিয়েছি, স্থানীয় মানুষের সাথে কথা বলেছি। অনেকেই বলছেন পরিবর্তন এখন সময়ের অপেক্ষা। নানা রকম আসন সংখ্যা নিয়ে প্রেডিকশন চলছে, আমি ওসবের মধ্যে যাব না। যা বলার বলবো 4 তারিখের বিকেল থেকে, 29 তারিখের বিকেল থেকে। তবে এইটা বলতে পারি, অবাক হবেন না যদি পশ্চিমবঙ্গে এবারের ফলাফল 2011 সালের মতো হয়। মানে তৃণমূল যেটা ভাবতে পারছে না, সেই অভাবনীয় সেটব্যাকও তাদের হতে পারে, এটাও অনেকে বলছেন। কিন্তু একটা জিনিস পরিষ্কার হচ্ছে যত দিন যাচ্ছে, কলকাতা শহরে মানুষ তো মুখ খুলছে সরাসরি, গ্রামেও খুলছে, মফস্বলেও খুলছে, জেলা সদরেও খুলছে। শাসক যত ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করুক না কেন, যত দিন যাচ্ছে, আগে ছিল ফিউ টেকার, এখন হচ্ছে নো টেকার। তাই অনেকে বলছেন পরাজয় কি শাসক বুঝতে পেরেছে? তাই মরিয়া হয়ে খোকাবাবু হুমকি দিচ্ছেন, তাই পিসিমণি সহানুভূতি কুড়োবার শেষ চেষ্টা করছেন। কিন্তু অনেকেই বলছেন ডাই হ্যাজ বিন কাস্ট।